হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা ম্যাথ ক্লাস স্টার্ট করতে চলেছি, মেনলি এসএসসি জিডিকে টার্গেট করে। তো ফার্স্ট প্রত্যেক একবার সেশনটাকে শেয়ার করে দাও। এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 15 কোশ্চেন ডিসকাস করব। চলো, তার আগে দেখে নাও সিআরপি একাডেমিতে এসএসসি জিডিকে টার্গেট করে যারা এই ব্যাচটায় জয়েন করতে চাও একদম বেসিক থেকে, এটা মেনলি জিডিকে টার্গেট করে ডেডিকেটেড ব্যাচ, এটা যেখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সমস্ত কিছু কমপ্লিট পেয়ে যাবে এখানে। এটা তোমাদের ক্লাস স্টার্ট হবে 25 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? এটা স্টার্ট হবে 25 সেপ্টেম্বর থেকে। যারা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে। মোটামুটি এই বছর তোমাদের যে ভ্যাকেন্সি আছে প্রায় 40,000-এর কাছাকাছি দেখতে পাচ্ছ, মানে 39,000-এর বেশি আছে। আর এটা তোমাদের যা ওভারঅল এখনও টাইম পেয়ে যাবে, তো 5 মাস মতো এখনও টাইম পেয়ে যাবে, ঠিক আছে, ধরেই চলা যায়। তো সেই হিসাবে যারা এখনও পিছিয়ে আছো, যে কোনো কোর্স বা নিজে এখনও স্টার্ট করোনি ডেডিকেটেডভাবে, যে দরকার যেটুক এক্সামের জন্য, তারা এই ব্যাচটা জয়েন করতে পারো, ঠিক আছে? তোমাদের পরীক্ষা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে হবে। তো এসএসসি তোমরা জানো ক্যালেন্ডার দিয়ে দেয়, তো সেই হিসাবেই তাদের এক্সামগুলো কন্ডাক্ট হয়, ঠিক আছে? আর যাবতীয় কোনো কিছু ডাউট থাকলে ব্যাচ রিলেটেড, তোমরা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছ এখানে, আর বিগত বছর থেকে যে সমস্ত কোশ্চেন এসছে সমস্ত কিছু আমরা এই ব্যাচে ডিসকাস করব। ডিরেক্ট কোশ্চেন এখানে তোমরা দেখতে পারো, ব্যাচটাকে সেইভাবেই ফ্রেম করা হয়েছে। ওকে, আর এটার যে কোর্স ফি রাখা হয়েছে সেটা হচ্ছে 499, একদম ওয়ান টাইম পেমেন্ট, এটা এক্সট্রা কিছু আর কোনো তোমাদের পে করতে হবে না। তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আসবে, নিজেরা অ্যান্সার করবে আগে প্র্যাকটিস ক্লাসে। দেখো কি বলেছে, দেখো আমরা মিক্স প্র্যাকটিস হিসাবে করব। আর যা কোশ্চেনগুলো আমরা এখানে ডিসকাস করছি সব কটা কোশ্চেনই তোমার এসএসসি জিডিরই কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো তার জন্য একটু ভালো করে দেখবে যে যে কোশ্চেনগুলো করাচ্ছি সবকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই, আর স্পেশালি আদার্স কোনো এক্সাম নয়, এটা জিডিরই কোশ্চেন, এটুকু মাথায় রাখতে হবে। দেখো ফার্স্টে কি বলেছে, একজন বিক্রেতা 10 টাকায় যদি 15টি পণ্য কিনে থাকে, তাহলে 15 টাকায় 10টি পণ্য বিক্রি করেছে, তাহলে বিক্রেতা দ্বারা অর্জিত লাভের পরিমাণ কত হবে? দেখো প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট টপিক প্রফিট অ্যান্ড লস। এই টপিক থেকে তোমরা কিন্তু এক্সামে কোশ্চেন পাবেই পাবে। তো করতে থাকো নিজেরা, ততক্ষণ আমি একটু ওয়েট করো, জাস্ট আমি একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। কারণ অনেক সময় রেকর্ড অন করে দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে, একবার আমি জাস্ট চেক করে নিই। কারণ অনেক সময়, আর তোমাদের ক্লাসটা তোমরা অনেকেই আমি জানি ফার্স্ট ক্লাসে আজকে তোমরা অনেকে কমেন্ট করে জানাবে যে ক্লাসটাকে লাইভ করার জন্য। লাইভ তোমাদের এখন তোমাদের যে ক্লাসগুলো প্রোভাইড করা হবে রেকর্ডেড ফর্মে প্রোভাইড করা হবে, কারণ পুরো ব্যাচ হিসাবেই ধরো প্র্যাকটিস হিসাবেই মাঝখানে কিছুদিন অফ ছিল, আমি স্টার্ট করে যেটা অফ করেছিলাম, কিন্তু এখন তোমাদের মেনলি যে ফোকাসটা থাকবে এসএসসি জিডিকেই টার্গেট করে থাকবে, পুরো ডেডিকেটেডভাবে রেগুলার ডেলি বেসিসে ক্লাস পাবে। ম্যাথ, তারপর রিজনিং, জিকে, তিনটে টপিকের উপরেই তোমরা দুটো করে ক্লাস পাবে উইকে, প্র্যাকটিস ক্লাস হিসাবে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। আর অফ হবে না, আর ডেলি বেসিসেই পাবে, তোমরা ভিডিও সেকশানে গিয়ে সমস্ত কিছু দেখতে পাবে। এই কারণেই ক্লাসটাকে মেনলি প্রোভাইড করা, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে যারা লাইভ সেকশানে যায়, লাইভ সেকশান থেকেও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ভিডিও সেকশানে আসে, তো ওখান থেকে যাতে সবাই পায়, তো সেই জন্যই ক্লাসটাকে তোমাদের ভিডিও সেকশানে মানে আপলোড করে দেওয়ার জন্য এটা ভাবা। ওকে চলো, কি বলেছে দেখো, একটা জিনিস বোঝো। তো 10 টাকায় বলেছে 15টি পণ্য কিনছে। তো একটা জিনিস বোঝো, যখনই এই টাইপের কোশ্চেন থাকবে এটা খুব স্ট্যান্ডার্ড প্যাটার্নের কোশ্চেন। আর একটা জিনিস মাথা রাখবে, এসএসসির যে কোশ্চেনগুলো, সেটা এসএসসি যে কোনো এক্সামই দাও না কেন, দেখবে তাদের প্যাটার্নগুলো রিপিট করে। যে কোনো এক্সাম তুমি দিতে গেলে তার আগে যে প্যাটার্ন সেটাকে বুঝতে হবে। আর এদের প্যাটার্নটা এমন থাকে যে প্যাটার্নগুলো তুমি প্র্যাকটিস করে যাবে সেগুলোই আসবে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেম থাকবে, কিন্তু ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। কি বলছি, এই যে ডেটা ধরো এখানে 10 আছে, এটা 15 আছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে, সিম্পল। তো ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে বোঝো, তারপর ডেটা যাই দিক না কেন ইজি ডেটার মধ্যে মোটামুটি পেরে যাবে। চলো কি বলেছে দেখো, যে 10 টাকায় 15টি পণ্য কিনেছে, তার মানে দেখো একটা প্রোডাক্টের ভ্যালু কত। সবসময় যখন এই টাইপের কোশ্চেন আসবে একটা প্রোডাক্টের ভ্যালু কত হয় সেটা দেখবে। তাহলে একটা প্রোডাক্টের ভ্যালু কত হয়? 10/15। একটা প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 10/15, ক্লিয়ার গেল। তার মানে একটা প্রোডাক্টের দাম এত, তার মানে নিশ্চয়ই এটা কস্টিং, এটা কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সিপি। আর একটা বলেছে যে 15 টাকায় 10টি পণ্য
বিক্রি করছে। যখন বিক্রি করতে যাচ্ছে তখন দেখো 15 টাকা 10টি, তার মানে সবসময় একটার উপর কাজ করো যে একটা পণ্য কত টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে একটা পণ্য এটাকে জাস্ট 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 15/10 হচ্ছে, 15/10 এটা বিক্রি করছে, তার মানে এটা সেলিং প্রাইস, এটা এসপি। তাহলে এইটা সিপি থেকে এসপি তুমি এখন রেশিও পেয়ে যাচ্ছ। আমরা জানি রেশিও নিয়েও কাজ করলেই ইজি হয়ে যায় ব্যাপারটা, আর রেশিও যখন ফ্র্যাকশানে থাকে তো ক্রস গুণ করলেই হয়ে যাবে। তো এটা 10 গুণ করলে কত হয়ে যাবে, এটা 100, আর এখান থেকে দেখো 15 গুণ করলে কত হয়ে যাবে, 225। তাহলে দেখো 100 থেকে এটা 225 হচ্ছে, তার মানে 100-র উপরে এটা কত বেড়েছে, 125। তো 100-এর বেসে যত বাড়ে সেটাকেই আমরা পার্সেন্টেজ ভ্যালু বলি না, তাহলে এটা হয়ে যাবে 125% আমাদের অ্যান্সার। তাহলে কত প্রফিট করছে, 125% এটা প্রফিট করছে। দেখো তাহলে কতজন ঠিক করতে পারলে কাউন্ট করে জানাবে অবশ্যই করে, আর কমেন্ট সেকশনে বলবে। ওকে, সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো। সেকেন্ড কোশ্চেন দেখবে কিছু কোশ্চেন কিন্তু ক্যালকুলেটিভ থাকবে, তো ক্যালকুলেটিভ কোশ্চেনগুলোকে কীভাবে ট্যাকেল করবে সেটা দেখবে, সেইভাবে কিন্তু আমরা শিখব। বলেছে একটি ট্রেন প্রথমে 10 মিনিটে 90 কিলোমিটার পার আওয়ার এবং পরের 25 মিনিটে 60 কিলোমিটার পার আওয়ার এবং শেষে 4 মিনিটে 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলে, তাহলে ট্রেনের গড় গতিবেগ, দেখো গড় গতিবেগ বলছে মানে অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ যে স্পিডটা সেটার যে বেসিক ফর্ম, একটা তো তোমরা ফর্মুলা জানো কিন্তু আমরা ওইভাবে করবো না, যে অ্যাভারেজ স্পিড মানে হয়ে যায় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই ফর্ম থেকে কিন্তু আমরা যে ওই যে 2xy/x+y ওই ফর্মটাকে ডিরাইভ করা হয়, মানে আনা হয় চেঞ্জ করে। তো আপাতত এইটা দিয়ে আমি বলবো না, এইটা দিয়ে ভাবো, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন এইটা দিয়েই হয়ে যাবে। দেখো ফার্স্টে বোঝো টোটাল ডিস্টেন্স বলেছে, দেখো 10 মিনিটে 90 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর একটা বলেছে 25 মিনিটে এত কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, আর শেষ 4 মিনিটে এত। তার মানে এখান থেকে আমি অ্যাভারেজ স্পিড যদি বের করতে চাই টোটাল ডিস্টেন্স আগে দরকার হবে। আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইন্টু টাইম করলেই ডিস্টেন্স হয়ে যায়। তাহলে স্পিড এখানে কত হচ্ছে দেখো, স্পিড এখানে 90, আর টাইম দেখো টাইমটাকে মিনিটে আছে, তো এটাকে চেঞ্জ করে আওয়ারে নিয়ে যাও, তাহলে এটা কাটলে কত হবে 60 দিয়ে 1/6 হয়ে যাবে। তাহলে এটা 1/6 আওয়ারে টাইম আর কি, সেটা যদি আমি 90 স্পিড দিয়ে গুণ করি তাহলে এটা কত হচ্ছে 15, তার মানে এটা 15 পাচ্ছি, 15 কিলোমিটার প্লাস তারপরেরটা দেখো এটা 60 দিয়ে করলে, 60 দিয়ে এটাকে ডিভাইড করছি কেন, কারণ মিনিট থেকে এটাকে আওয়ারে চেঞ্জ করছি। আবার এই টাইমটাকে যখন স্পিডের সঙ্গে গুণ করবো আমি ডিস্টেন্স পেয়ে যাবো, 60 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 25 হচ্ছে, গেল 25 প্লাস প্লাস এখান থেকে দেখো এটাকেও যদি 60 দিয়ে ভাগ করি, দেখো এটা কত হচ্ছে 15 বারে হচ্ছে, আর এই 15 আর 15 গুণ করলে কত হচ্ছে, একটু সিম্পলিফাই করে দিচ্ছি এখানে, নাহলে অনেকের প্রবলেম হয়। গুণ করলাম, এটা টাইম পেয়ে গেলাম, মিনিটটাকে আমি ঘন্টায় চেঞ্জ করে 60 দিয়ে করে দিলাম ভাগ, তাহলে ঘন্টায় চলে যাবে। আর এখানে দেখো 50 কিলোমিটার পার আওয়ার, এটাকে 15 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 4×15 = এটা কেটে যাচ্ছে না, তাহলে 1 আসছে, তার মানে এখানে দূরত্ব 1 যাচ্ছে, গেল। তার মানে এইটা যে বের করে নিলাম টোটাল দূরত্ব। টোটাল টাইমটা কত, টাইমটা হচ্ছে দেখো ফার্স্টে 10 মিনিট মানে 1/6 আওয়ার প্লাস, কারণ দেখো এই যে টোটাল টাইমটা দরকার পড়বে, আর এখানে টাইম মানে এটাকে 5 দিয়ে কাটলে 5×5 = 25, 5 দিয়ে কাটলে 12, 5/12 5/12 প্লাস প্লাস এখান থেকে দেখো 4 মিনিট, 4 মিনিট মানে 4/60 আছে, তখন এটাকে কাটলে 1/15 হবে, 1/15 ব্যাস। এবার এইটাকে সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসবে। মানে দেখো দেখে মনে হচ্ছে অনেকটাই ইজি, বাট এখানে ট্রিকি ব্যাপার হচ্ছে যে এটা তোমার ক্যালকুলেটিভ কোশ্চেন, দেখতে দেখাচ্ছে এরকম বাড়ি বসে করবে, টাইম মানে নামাতে পারবে, কিন্তু এক্সাম হলে কিন্তু সেই টাইমের মধ্যে নামানোর চাপ, এই টাইপের কোশ্চেনগুলো এগুলো কিন্তু মাথায় রাখবে। তো বেশি করে প্র্যাকটিস যদি এই ডেটা নিয়ে না করো তো চাপে পড়ে যাবে এই টাইপের কোশ্চেনগুলোতে, তো ইজিলি করতে পারবে এবার। তো ইজিলি কীভাবে করবো দেখো, উপরেরটা তো কত হচ্ছে, উপরটা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার 41, এটা হচ্ছে 30 আর 40 41, আর এখান থেকে দেখো এলসিএম করে নাও, 12 আর 15 এটা 60 করে নাও, 60 এটা 10 টাইমস 10 বারে যাচ্ছে, এটা 5 বারে যাবে মানে 5×5 এটা 25 হয়ে যাবে, আর এটা 60 মানে 4 বারে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার দেখো 60 41-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 41 আর 60 এটা দেখো মাল্টিপ্লাই হয়ে গেল, আর নিচে কত হচ্ছে, এটা হচ্ছে 25, আচ্ছা এটা 39, এখান থেকে 39 হচ্ছে টোটাল, 39 হয়ে গেল। এবার কাটো জিনিসটাকে, তো ইজি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 35 39, 3 দিয়ে কাটলে এটা দেখো 13, 3 দিয়ে কাটলে এটা 20, তাহলে এটা ডিরেক্ট গুণ করে দাও, তার মানে এটা দেখো 2 দিয়ে গুণ করলে, আমি পুরো প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি কিন্তু যেভাবে করবে। তো 2 দিয়ে কাটলে 2, এটা 4 দুগুণ এটা 8, আর এটা তোমার 0,
তার মানে এটা 13 থাকছে। তাহলে এখান থেকে কাটলে হয়ে যাবে। দেখো 13 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 বারে যাচ্ছে, 6 13 78, তার মানে 4 থাকছে, 3 13 39, তার মানে এটা 1/13, 1/13, 63 পূর্ণ 1/13, এটুকু মাথায় রাখবে। কত হচ্ছে, 63 পূর্ণ 1/13, এটা হয়ে যাচ্ছে। তো কোন অপশানটা হবে, অপশান সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ইজি ওয়েতেই তোমরা এটা পেরে যাবে, তো প্রবলেম হওয়ার কথাই নয়। ঠিক আছে, শুধু একটু টাইম লেগে যাবে এটা, এই কোশ্চেনটায়। তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 63, ভালো করে বোঝো, 6 13 এটা 78, 4 থাকে 4 মানে 40, তো 3 13 39 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলেছে, টাইম অ্যান্ড ওয়ার্কটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক। কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো কিন্তু এক্সামে খুব কোশ্চেন আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, আমি বলে দেবো স্পেশালভাবে। ঠিক আছে, ওকে। দেখো কি বলেছে, এটা বলেছে রোহন এবং সোহন দুজন ব্যক্তি আছে। তো আমি এখান থেকে সোহনটাকে এস ধরবো আর রোহনটাকে আর ধরবো। একসাথে ধরো 18 দিনের মধ্যে একটি কাজ করছে, তার মানে দেখো সোহন আর রোহন একসাথে 18 দিনের মধ্যে একটি কাজ করতে পারে যদি সোহন একা একই কাজ 27 দিনে কমপ্লিট করে। কে, সোহন। দেখো সোহন একা, তার মানে এস, এস একাই 27 দিনে কমপ্লিট করে দিতে পারে, তাহলে একাই কাজ শেষ করতে রোহন, এটা ঠিক আছে, রোহন কতদিন সময় নেবে। তার মানে এখান থেকে রোহন যদি একা করে তাহলে কত টাইম নেবে। তো টোটাল ওয়ার্ক ধরে নাও, এখান থেকে আমরা জানি এদের টোটাল ওয়ার্ক এলসিএম মেথডের মাধ্যমে আমরা এটা করি। টোটাল ওয়ার্কটাকে এলসিএম ধরে নিই, 18 আর 27, এদের এলসিএম কত হবে। তো এখান থেকে তোমার 54, 3 18 54, 27 2 54। দেখো এস এর একার যে কার্যক্ষমতা, এটা হচ্ছে কার্যক্ষমতা, মানে একদিনে কতটা কাজ করতে পারছে সেটাকেই বোঝাচ্ছে। তাহলে একদিনে দেখো এস 2 কাজ করছে, তাহলে এস যদি 2 কাজ করে তাহলে আর কত করবে, নিশ্চয়ই 1 করবে, কারণ 2 আর 1 মিলেই তো 3 দেবে টোটাল। তাহলে এ যদি আর যদি একদিনে 1 কাজ করে, আর একটা ফর্ম তোমরা মনে রাখবে যে এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, তার সঙ্গে যদি ডে বা টাইমটাকে গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাব টোটাল ওয়ার্ক। তাহলে দেখো টোটাল ওয়ার্ককে আমি যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, কি পেয়ে যাবো, ডে পেয়ে যাবো। তাহলে এখানে টোটাল ওয়ার্ক আমি 54 ধরেছি, তাহলে এটাকে যদি আমি 1 দিয়ে আর এর ক্ষেত্রে বের করতে চাই, তাহলে টোটাল ওয়ার্ককে আমি কি দিয়ে ভাগ করব, এফিসিয়েন্সি দিয়ে, যাতে আমার ডে বের হয়। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 54 হয়ে যাবে, মুখে মুখে ক্যালকুলেট করতে পারো। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আগে করে নেবে, তাহলে টাইমটা বাঁচবে। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন। রেশিওর কোশ্চেন আছে, দেখো রেশিওর এই কোশ্চেনটা নাম্বার 4 এর এই কোশ্চেনটা দেখো, A:B আছে, এটা BC দেওয়া আছে, আর এখান থেকে ABC কত হবে। তো এটা অপশনের মাধ্যমে করা যেতে পারে আর বেসিক ওয়েতেও করা যেতে পারে, আমি দুটোই বলছি। দেখো A:B এখান থেকে দেখো 5:8 আছে, 5:8, আর BCর যে ভ্যালুটা 4:7 আছে, তাহলে এটা হচ্ছে 4:7, এই একটা কেস। তাহলে এখান থেকে দেখো কমন ব্যক্তিকে কে আসে তাকে বোঝো, মানে কমন যে ভ্যালু সেটাকে বোঝো। এখানে বি হচ্ছে কমন, দেখো একবার 8 আছে একবার 4 আছে, কি করে পসিবল, এখানে সেম থাকতে হবে। তাহলে 4টাকে আমি 8 বানিয়ে দিই 2 দিয়ে গুণ করে, তাহলে কত হয়ে যাবে, 4 দুগুণে এটা 8 হয়ে যাবে, 7 দুগুণে 14, আর এখানে দেখো 8 আছে মানে এটা 5, তার মানে এটা 584, তাহলে 584 না 14, 5/8 এটা অ্যান্সার। এই একটা কেস গেল। এবার এখান থেকে আমি অপশানের অ্যাকর্ডিং তোমাদের বোঝাচ্ছি, যেটা অনেকের সুবিধা হবে, কারণ এটা তো ছোট কোশ্চেন, অসুবিধা ছিল না। বড় কোশ্চেন আসলে তখন সুবিধা হবে। ওটাই কি হবে দেখো, বোঝো, আমি এটাকে মুছে দিলাম। দেখো ফার্স্টে তোমাকে বলেছে এ আর বি এর অনুপাতটা 5 আর 8, তাহলে দেখো এখানে এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, এটা সি, এটা 7 8 আছে, অ্যান্সার হবে, হবে না। এটা 4 আর 9 আছে, হবে না। এটা 5 8 আছে, এটা 5 8, এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। তাহলে দেখো বিসি আবার 4 7 আছে, তার মানে এবার বিসি চেক করো, এটাকে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 7, দেখো 4 7 হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 5, তাহলে এটা হবে না, এটা অ্যান্সার হবে অপশন সি রাইট অ্যান্সার। বোঝা গেছে, এই টেকনিকটাকে কিন্তু অপশানের মাধ্যমে অ্যাপ্লাই করবে, তাহলে সুবিধা হবে। নেক্সট, বিজোড় প্রথম 4টি মৌলিক সংখ্যার গড় কত। দেখো বিজোড় পড়েছে, বিজোড় বলেছে, মানে বিজোড় মানে কি, অড নাম্বার। যেমন তুমি অড নাম্বার বলতে পারো 1, একটা অড নাম্বার, তারপর 3 5 7, ঠিক আছে, 1 3 5 7। আমি যদি এই 4টে যদি আমি বলি গড় কত হচ্ছে বলো তো, এই 4টে 5 7 12, 12 আর এখান থেকে 4 16, তার মানে 16 পাচ্ছি, 16। তাহলে 16 যদি হয়, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখতে পাচ্ছি এটা 6 পাচ্ছি, ক্লিয়ার। কিন্তু এটা কি অ্যান্সার হবে না, এটা হবে না, কারণ এখানে মৌলিক সংখ্যা কতটা উল্লেখ আছে। এখানে কিন্তু সিলি মিস্টেক করে তোমরা অনেকেই কিন্তু 6 এটা টিক করে দেবে, এটা হয় এক্সামের পার্ট, সেটা তোমাদেরও ভুল নয়, এক্সামের চাপে অনেক সময় আমরা এটা করে দিই, ক্লিয়ার। কারণ যারা এক্সাম দিয়েছে তারা জানে যে এইগুলো হয়ে থাকে এক্সামের পার্ট, 1 2বার যারা এক্সাম দিয়েছো অ্যাটলিস্ট জানো তোমরা, এগুলো এক্সামের পার্ট।
তো সেভাবে আমি বোঝাচ্ছি। তো বলেছে বিজোড় হবে, আর হচ্ছে প্রথম চারটি মৌলিক সংখ্যা বলেছে, মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার মাথায় রাখবে। তাহলে ফার্স্ট প্রাইম নাম্বার 2 সেটা কিন্তু বিজোড় নয়, জোড়। তাহলে 3 থেকে স্টার্ট হবে, 3 5, 3 5 7, 9 হবে না, 10ও হবে না, 11তে গিয়ে প্রাইম পাবো। তাহলে চারটে হচ্ছে, এবার যোগ করে দাও। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো তো, 5 আর 3 8, 8 15, আর এখান থেকে 11, 15 11 হচ্ছে 26। তাহলে 26 পাচ্ছি। 26 কতগুলো নাম্বার আছে, 4 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ অ্যাভারেজ মানে সব নাম্বারকে যোগ করে কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 4 দিয়ে কেটে দাও, 2, এটা 2 দিয়ে কাটো, আগে 13, তার মানে 13/2 মানে 6.5 কিন্তু আমাদের অ্যান্সার দেবে। কোশ্চেন ইজি, বাট সিলি মিস্টেক হওয়ার পসিবিলিটি আছে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। দেখো সিম্পলিফিকেশন এটা ইজি অপেক্ষাকৃত, এটা ইজি আছে। সিম্পলিফিকেশন একটা জিনিস তোমরা যখন এক্সামে পাবে, আমি কিন্তু সেই টেকনিকই বলছি, দেখে যদি মনে হয় যে খুব বড় আমি পারবো না, আমার প্রবলেম হবে, স্কিপ করে দেবে। কি বললাম, স্কিপ করে দেবে, কিন্তু আমি বলবো না যে স্কিপ করো। কিন্তু যদি মনে হয় যে তোমার প্রবলেম হবে, কারণ অনেকে সিম্পলিফিকেশন করতে প্রবলেম হয় একটু কমপ্লেক্স আসলে, এটা ইজি, এটা পেরে যাবে। দেখো এটা কি বলেছে, আমরা বদমাশের রুলটাকে অ্যাপ্লাই করি, রিকল করবো। দেখো ব্যাপারটাকে, বদমাশের রুলটাকে অ্যাপ্লাই করি। ফার্স্টে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ, তারপর অ্যাডিশনের কাজ, তারপর সাবট্রাকশনের কাজ, এইভাবে সিকোয়েন্সে চলে। এই সিকোয়েন্সে আমরা পরপর কাজটাকে করাই। তাহলে ফার্স্টে আমি যদি বলি, দেখো এই পোর্শনটা, এই পোর্শনটা, তাহলে এই পোর্শনটা দেখো 8 আর 9 এদের, এটাই মাইনাস আছে, এটাই প্লাস আছে। তাহলে এটা সলভ করলে 1 পাচ্ছি। 1 মানে এটা, এইটাকে আমি ডিরেক্ট কেটে 57 বলতে পারি না, 1 বের হবে তো এখান থেকে 57। তাহলে 57, আর এখান থেকে দেখো আমি কত পাচ্ছি যোগ করলে, এটার সাথে 42 আছে, তা 42 মানে এটা 9 9 পাচ্ছি, তাই না, 9 9 পেয়ে যাচ্ছি। দেখো 7 আর 2 9, 4 5 9, আর এখান থেকে দেখো কত পাচ্ছি, এই পোর্শনটার সঙ্গে, এই পোর্শনটার সঙ্গেই দেখো 1/9 গুণ আছে, 108 কিন্তু আলাদা। তাহলে এর সঙ্গে যদি আমি 1/9 করে দিই, তার মানে এটা দেখো 11 পেয়ে যাচ্ছি। তার মানে এই পোর্শনটার ভ্যালু 11, আর 11 আর 108, তার মানে 119 পেয়ে যাচ্ছি। 119, 8 দিলে 119 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে দেখো পুরো পোর্শনটার ভ্যালু তাহলে আমার 119, যেটাকে মাইনাস করতে হবে 197 থেকে। তাহলে 197 থেকে 119, তোমরা কিন্তু এইভাবে পাতিয়ে করো যাতে সিলি মিস্টেক না হয়। তো এখান থেকে দেখো 8 আসবে, হাতে 1 1 মানে এটা 2, তার মানে এটা 78, 78। তাহলে 78 অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলে আসুন নেক্সট। 7 কোশ্চেনটা কি বলেছে, 7 নাম্বার 7, নাম্বার 7 কোশ্চেনটা কি বলেছে, বলেছে এবিসি যথাক্রমে এত এত দিনে কাজ করতে পারে। প্রতি দ্বিতীয় দিনে এ কে বি এবং সি উভয় সাহায্য করলে পুরো কাজ শেষ করতে কতদিন টাইম নেবে। তো বেসিক ব্যাপার, আমি একটু বোঝাই, আর এটা নিজেরাই পেরে যাবে আশা করি। দেখো এটা এ আছে, এ বলছে 8 দিনে করছে, আর বি হচ্ছে 4 দিনে করছে, আর সি দেখো এটা 16 ডেজে করছে। তাহলে এখান থেকে দেখো টোটাল ওয়ার্ক কত হচ্ছে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক যেটা পেয়ে যাচ্ছি, এটা দেখো 8 4 16, এলসিএম 16ই হয়ে যাবে। এটা 2 বারে যাচ্ছে, এটা 4 বারে যাচ্ছে, এটা 1 বারে। ক্লিয়ার? এবার বলেছে প্রতি দ্বিতীয় দিনে মানে সেকেন্ড ডেতে করে এ কে, প্রতি দ্বিতীয় দিনে এ কে বি এবং সি উভয় সাহায্য করছে প্রতি দ্বিতীয় দিনে, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে ধরো এটা ফার্স্ট ডে, এটা ধরো সেকেন্ড ডে, এটা ধরো থার্ড ডে, আমি এটুকু বোঝাচ্ছি। আর এটা ধরো এটা ফোর্থ ডে। ক্লিয়ার? একটু বুঝিয়ে দিই, তাহলে নিজেরাই পেরে যাবে। অ্যান্সারটা তো তোমাদের কাছ থেকেই নেব। দেখো ফার্স্ট ডে বলেছে, তাহলে ফার্স্ট ডে এখানে এ করছে, তার মানে একদিন ইউজ করে এ 2 কাজ করলো। যেই দ্বিতীয় দিন আসবে এ কে বি আর সি সাহায্য করে, তার মানে কি সবাই মিলে কাজ করছে। তাহলে 2 8 4 6 কে 7, তাহলে 7 দিন কাজ, 7 কাজ করে দিচ্ছে। কতদিন খরচা করছে তারা? 2 দিন। তাহলে 2 দিনে তারা এই কাজটা করে ফেলছে, তার মানে 7 আর 2 9 কাজ করে ফেলছে, তাই না? 9 কাজ করে ফেলছে, বাকি রইলো আরও 16 কাজ। যেই থার্ড দিন আসবে আবার তোমার কে করবে, আবার এখানে এ একা করবে 2, তার মানে আরও একদিন এখানে গেল, আরও একদিন এখানে গেল, 2 দিন আরও একদিন। এবার দেখো কত কাজ করলো, 7 আর 4 11, কত কাজ বাকি আছে? 5 বাকি আছে, 5 কাজ বাকি আছে। কিন্তু আমার এই যে এখানে 5 কাজ করাতে হবে, এখানে 4 দিনে 5 কাজ করাতে হবে, কিন্তু তারা যদি মিলে যায়, দেখো 4 আর 2 6 আর 1 7 কাজ করে, তার মানে তারা 7 কাজ করে
একদিনে, 7 কাজ করে একদিনে, মানে ফোর্থ ডেটে। তার মানে কি ফোর্থ ডেকে তুমি ফোর্থ ডে নয়, একদিন হিসাবেই দেখো যে এই ফোর্থ ডেটে সবাই মিলে করছে, মানে 7 কাজ একদিনে করে ফেলছে। তাহলে 5 কাজ কত দিনে করে বের করতে পারবেন ঐকিক নিয়মে? এটা হয়ে যাবে, এই 7টা দেখো নিচে চলে আসবে আর এই 5 উপরে, তার মানে 5/7, 5/7 টাইম নেবে। তার মানে 5/7 টাইম নিয়ে নেবে কতদিনে? এই 5 কাজ করার জন্য। তাহলে দেখো কত হচ্ছে, 7 আর 4 11 আর 5 16, দেখো 16 কাজ কমপ্লিট করে ফেললো। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2 আর 1 3, আর এখান থেকে 5/7, তাহলে এটা 7, 3 7 21 আর 5 26, তার মানে 26/7। দেখো অপশান আছে, হ্যাঁ এই যে 26/7, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? এটা কিন্তু ভালো কোশ্চেন, একটু ভালো করে যদি না পড়ো কোশ্চেন কিন্তু ভুল হয়ে যাবে, সিলি মিস্টেক হবে। এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন একটু ছিল, মানে অনেকেই হয়তো আটকাবে এই কোশ্চেনটায়। নেক্সট, নিম্নের কোন সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য নয়? নয় বলেছে, এই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নয় বলেছে মানে নট থাকবে, নট ওয়াট, ডিভিজিবল নয়। তাহলে ডিভিজিবল নয় বলেছে, 16 দ্বারা নয় মানে 4 দিয়েও যাবে না, 16 দিয়ে যদি ভাগ না যায় 4 দিয়েও যাবে না। আর 4-এর ডিভিজিবিলিটি রুল কি বলে? 4-এর যে বিভাজ্যতা নিয়ম সেটা বলে লাস্টে দুটো ডিজিট, লাস্টে 2 ডিজিট, নাম্বারটা যত বড়ই হোক না কেন লাস্টে 2 ডিজিট, আমি লিখে দিচ্ছি, লাস্ট 2 ডিজিট যদি ভাগ না যায় তাহলে ভাগ যাবে না। তো আমি দেখতে পাচ্ছি এখানে 26 আছে, 26 ভাগ যায় 4 দিয়ে? না। 76, হ্যাঁ যায়। 68, হ্যাঁ যায়। 16, এটাও যায়। তার মানে একটা অপশানই পাচ্ছি যেটা 4 দিয়ে যায় না, এটাই অ্যান্সার আমাদের। তো সেটাই বের করতে বলেছে, দেখো ইজিলি হয়ে গেল। এটা ডিভিজিবিলিটি চেক করতে বলেছে, আর কিছুই না। দেখো ভোটিংয়ের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ভোটিং কিন্তু এসএসসির ফেভারিট টপিক। এই সিজিএল ডিজিএল হচ্ছে এখন, এতেও কিন্তু কোশ্চেন আসছে। বলেছে একটি নির্বাচনে 2 প্রার্থী আছে, একজন প্রার্থীর মোট বৈধ ভোটের 48% পেয়েছে। এবার বলেছে 18% ভোট অবৈধ ছিল। এই জায়গাটা আমি পেয়ে গেছি, ধরো 100% ভোট, এটা 100%। 100% ভোটের যদি 18% অবৈধ থাকে, অবৈধ মানে কি, ধরো ইনভ্যালিড হয়েছে, মানে ভুলভাল চাপ পড়েছে, ভোটটা কাউন্ট হয়নি, তো সেটাকে বোঝাচ্ছে। তাহলে 18 বাদ দিয়ে দাও, তাহলে 10 বাদ দিলে হচ্ছে 90, আর 8 বাদ দিলে তোমার 82, তার মানে 82 থাকলো। তাহলে 82% হচ্ছে ভ্যালিড ভোট। ঠিক আছে, 82% হচ্ছে ভ্যালিড ভোট। এবার এই ভ্যালিড ভোটের উপরেই তোমার কিন্তু সব কিছু ক্যালকুলেট হবে, এই ভ্যালিড ভোটের উপরে কিন্তু সব কিছু ক্যালকুলেট হয়। এবার কোশ্চেনে একটা জিনিস বলা আছে, যদি মোট ভোটের সংখ্যা এত হয় তাহলে অন্য যে প্রার্থী আছে তার বৈধ ভোটের সংখ্যা কত হবে? তো একটা জিনিস বোঝো এখান থেকে, সিম্পল হবে 82% ভোট। এবার এটারই বলেছে যে একজন যে নির্বাচনে 2 প্রার্থীর মোট বৈধ ভোটের 48% পেয়েছে। এই জায়গাটা কিন্তু একটু ট্রিকি থাকে। কেন ট্রিকি থাকে? কিছু কিছু কোশ্চেনে এইটার 48% ধরে, অনেক সময় টোটালের 48%। তো কোশ্চেনটাই আমরা টোটালের 48% মেনেই চলবো। দেখো কোশ্চেনে বলেছে একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 48% পেয়েছে। তাহলে মোট বৈধ ভোটের মানে এইটার যদি আমি 48% বের করি, ঠিক আছে, এটার 48% যদি বের করা হয় তাহলে কোশ্চেনটা কিন্তু একটু, এটা ইংলিশে থাকলে সব থেকে বেটার হতো। আমি যদি এই 82-র 48% বের করা হয়, এটা পয়েন্টে হিসাবে চলে যাবে, মানে একটু ডিফিকাল্ট ডেটা হবে, এত ডিফিকাল্ট আশা করি দেয়নি। তো এখান থেকে আমি টোটালের 48 ধরে এটাকে তোমাদের দেখাচ্ছি। টোটালে ধরো এটা 48 থাকলো, 48%। আর এই যে বাকি বাকি যেটা আছে সেটা কত হবে বলো? এখানে 82 আর এটা 48, মানে 82 48-এর এই টোটালের মধ্যে থেকে যদি 48 পেয়ে যায় তাহলে এইটা 82%, তার মধ্যে এইটার 48% এটা, কিন্তু এইটা টোটাল কত যে বৈধ ভোটটা সেটা 82, তাহলে 82 থেকে 48 বাদ দিয়ে দাও, তাহলে 48 বাদ দিয়ে দিলে কত পাবো? 34%। তাহলে 34% এটা ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে এবার কোশ্চেনে বলেছে যে মোট ভোটারের সংখ্যা কত, এটা দেওয়া আছে মোট ভোটারের সংখ্যা। ক্লিয়ার? এইটা, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করা হয় মোট ভোটারের সংখ্যা এইটা, তাহলে এইটার ভ্যালু বলে দিয়েছে 17500, এটা মোট ভোটারের সংখ্যা। তাহলে যে অন্য প্রার্থীর তার বৈধ ভোটের সংখ্যা মানে 34-এর ভ্যালু বের করতে হবে। তার মানে এখান থেকে 100%-এর ভ্যালু এত, তাহলে 1%-এর ভ্যালু কত? 100 দিয়ে ভাগ করে দাও, আর 34%-এর ভ্যালু বের করতে হবে, তার মানে 34 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান থেকে ইজিলি অ্যান্সারটা বেরোনোর কথা। তার মানে ওটা 175 তো হবেই, তাহলে 175-এর সঙ্গে তুমি 34 জাস্ট মাল্টিপ্লাই করতে হবে, 34 মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা 34 মাল্টিপ্লাই করলে তাহলে অপশানটা সেটার অ্যাকর্ডিং মনে হয় এটা ম্যাচ করছে না, তাহলে আমরা ওই টোটালটাকেই ক্যালকুলেট করি, বুঝলে? এবার তাহলে টোটালটাকেই ক্যালকুলেট করি, মানে অ্যাকচুয়ালি এইটা ডেটা তাহলে
এইভাবে ধরে করি, একটু ওয়েট করো, আমি করে দিচ্ছি এটা। তাহলে এখান থেকে মোট বৈধ ভোটের 48%, তাহলে মোট বৈধ ভোট এইটারই ধরে করতে হবে, তাহলে আর কিছু করার নেই। তাহলে 82 করে ক্যালকুলেট করতে হবে, তার মানে এটাকে একটু বড় বড় ধরে নিলে ভালো হয়। বড় বড়ই ধরে নিই, তার মানে এখান থেকে এটাকে 00 করে দাও, এটাকে 00 করে দাও, 10,000 ভোট মনে করো, 10,000, আর 18% যদি হয় তাহলে এখান থেকে কমে গেলে এখান থেকে, বা এমনি নর্মালি আমি করে দিচ্ছি, দাঁড়াও, এমনি 10,000 ধরলাম না, এমনি নর্মালি করে দিচ্ছি, দাঁড়াও, 100%, হ্যাঁ এবার 82% আছে, 82%, এবার এর 48% বের করে নিই। তাহলে 82 আছে, তার 48% বের করা ইজিলি একটু তোমাদের ক্যালকুলেট করতে হবে। 48% বের করলেও এটা হয়ে যাবে 39.36% হবে এটা। তাহলে এইটা যদি এইটাই হয়ে যায়, তাহলে বাকি কতটুক পড়ে থাকছে সেটা তো মাইনাস করে বের করতে হবে। তাহলে এখান থেকে তোমার 82 থেকে মাইনাস করতে হবে 39.36কে, তাহলে এটা চলে আসবে তোমার 42.64। এবার এইটার ভ্যালু তোমাকে বলে দিয়েছে 17500, 1%-এর ভ্যালু হচ্ছে 1000, আর এইটার ভ্যালু আমার বের করতে হবে, তার মানে এটা 42.64। এবার ক্যালকুলেট করে নিও, হ্যাঁ তাহলেই চলে আসবে। তাহলে এইটাই তোমার ক্যালকুলেট করলে 175 দিয়ে অ্যান্সার চলে আসবে হচ্ছে তোমার এখান থেকে এইটা। ঠিক আছে, এটা আমি স্পেশাল টপিক তোমাদের একটা বলে দেবো, ওখানে আরও শর্টে কীভাবে করা যায়, এটাকে ইজি হয়ে যাবে। এটাকে পয়েন্টে যদি না চেতে চাও তাহলে এখান থেকে আরও, এটাকে 100টাকে 1000, আরও দুটো জিরো ধরে নাও, 100 আরও দুটো 10,000 করে নেবে, তাহলে বেটার হবে, বেস্ট হবে। হ্যাঁ, তাহলে পয়েন্টে আসবে না, ক্যালকুলেশন থেকে তাহলে বাঁচতে পারবে। নেক্সট কি বলেছে দেখো, বলেছে এত টাকা নিয়েছে, কত 1.5 লাখ, এই টাকাটা ঋণ করেছে, ধার নিয়েছে আর কি, বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরের জন্য 10% চক্রবৃদ্ধিতে সুদ সহ, এটি সমান, মানে কিস্তিতে, দেখো ইনস্টলমেন্টের কোশ্চেন আসে তোমাদের, ইনস্টলমেন্টের কোশ্চেন দেবে কিন্তু, প্রতি বছর কিস্তি পরিশোধ করতে হবে, সমান কিস্তির মূল্যটা কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো ইজি কোশ্চেন, ডেটা দেওয়া আছে, মানে রেট দেওয়া আছে। তোমরা ভুলে গেলেও মনে রাখবে চক্রবৃদ্ধির কিন্তু ইনস্টলমেন্ট ইজি। কেন? অ্যাপ্রোচ দেখো, 10%-এ ফ্র্যাকশন ভ্যালু 1/10, ধরো 10 টাকা ধার নিলে তাকে 11 টাকা দিতে হবে, আর সেকেন্ড ইয়ার বলেছে, তার মানে স্কোয়ার করে দাও, 100 থেকে 121, যেহেতু কিস্তিটা সমান তার জন্য দেখো এখানে 11, এটা 121, তাহলে এটাকে ইকুয়াল করে দাও 11 গুণ করে, এটা তো 121ই আছে, তার মানে দেখো নতুন কত হয়ে যাবে 110, আর এটা 121, আর এটা হয়ে যাবে 100, আর এটা 121। ক্লিয়ার, বেসিক ব্যাপার। এবার এখান থেকে থাকলো, এবার বলেছে এই যে টাকাটা ধার নিয়েছে সেটা কত, দেখো টোটাল যে টাকাটা ধার নিচ্ছে সেটা আমার অ্যাকর্ডিং কত, এটা ভুলে যায়, এখন নতুন পেয়েছি 100, এটা 210 টাকা, 210 টাকা টোটাল ধার নিয়েছে, তাই না, 100 100 200, 210 টাকার যে ভ্যালুটা সেটা কোশ্চেনে বলে দিয়েছে 15, এখান থেকে 4টে জিরো, 1 2 3 4টে জিরো, তার মানে একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে 210 দিয়ে এটাকে ভাগ করে দাও, আর আমার বের করতে হবে কিস্তি কত, তার মানে 121-এর ভ্যালুটা, ব্যাস এবার এটাকে কাটাকাটি করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, পয়েন্টে আসছে। আর কিন্তু একটু ক্যালকুলেট করে তোমাকে বের করতে হবে, নাহলে কিন্তু একটু টাইম দিলে কিন্তু তুমি ফিউ সেকেন্ডের মধ্যে তোমার একটা 2 মার্কস ক্যারি করতে পারবে। ঠিক আছে, তাহলে 15 এখান থেকে 000 আছে, 000কে তুমি 21 অ্যাপ্রক্সে যদি কাটাকাটি করো, তাও ক্লোজ আছে, অনেক অপশান মোটামুটি দেখতে পারো, তো এটা 11 দিয়ে ভাগ যাবে, তো সেই অপশানও দেখতে পারো সেইটা। ঠিক আছে, তো এখান থেকে আমি ডিরেক্ট অ্যান্সারটাকে তোমাকে টিক করে দিচ্ছি, এটা হয়ে যাবে তোমার 86.4, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রোচ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে একজন ব্যক্তি একই মূল্যে দুটি জিনিস ক্রয় করেছে এবং একটি বিক্রি করেছেন 10% লাভে এবং অন্যটি 5% ক্ষতিতে, দুটির বিক্রয় মূল্যের পার্থক্য বলেছে 60 টাকা, তাহলে দুটি পণ্যের ক্রয় মূল্যের যোগফল। বেসিক কোশ্চেন, কিন্তু ভালো করে পড়লেই হবে, ভালো করে বোঝো। একটা 10% লাভে, 10% লাভে মানে কি, 10 থেকে এটা 11তে বিক্রি হবে, কেন কি করে পেলাম, 10%-এর ফ্র্যাকশন হলো 1/10, 10-এর উপর 1 বেড়ে যাবে, 10 থেকে 11, 5% ক্ষতি মানে 1/20, তার মানে 20-র উপরে 1 কমে যাবে, তার মানে 20 থেকে যদি 1 কমে যায় এটা 19-এ যাবে, 19-এ যাবে। এবার কোশ্চেনে বলেছে একটা জিনিস, বলেছে একজন ব্যক্তি একই মূল্যে দুটি জিনিস ক্রয় করেছে, মানে কস্ট প্রাইসটা সেম, তাহলে কস্ট প্রাইস যদি সেম থাকে, এখানে 10 আছে এখানে 20 আছে, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 20 হয়ে যাবে, আর এটা 2 দিয়ে গুণ করলে এটা 22 হয়ে যাবে, তার মানে এটা থাকছে 20, আর এটা দেখো 19, ব্যাস, তার মানে কস্টিং পেয়ে গেছি।
এবার বলেছে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত, 60 টাকা। আমার অ্যাকর্ডিং কত, 3 টাকা। দেখো পার্থক্য, 3-এর ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 60, তার মানে কত গুণে আছে, 20 গুণে। মানে কত গুণে আছে কথার অর্থ কি, 1 ইউনিটের ভ্যালু, এককে বের করো সেটা। এবার কোশ্চেনে বলেছে দুটি পণ্যের ক্রয় মূল্যের যোগফল কত, তারপর যোগ করলে কত হচ্ছে দেখো তো, 20 20 40, ঠিক আছে 40 পাচ্ছি, তার মানে 40-এর ভ্যালু কত থাকবে, 20 গুণে থাকবে। তাহলে 4 দুগুণে 8, মানে 800 টাকা। কত হচ্ছে, 800 টাকা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে 550 মিটার দৈর্ঘ্যের আর হচ্ছে 650 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, ধরো এই একটা ট্রেন আছে 550, আর একটা ট্রেন আছে 650, এর থেকে একটু বড়। এবার বলেছে একটার স্পিড এত আর একটা স্পিড 40 কিলোমিটার/আওয়ার বেগে বিপরীত দিকে একে অপরের সমান্তরালে চলছে, বিপরীত দিকে মানে এটা এদিকে এইটা এদিকে। তাহলে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে। দেখো একটা জিনিস বোঝো, সেকেন্ডে অ্যান্সার চাইছে তাই না, তাহলে অপোজিট ডিরেকশনে যদি থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়, তোমার কি হবে, প্লাস হয়ে যাবে তোমার স্পিডটা, ওটাকে বলা হয় রিলেটিভ স্পিড। তাহলে দেখো এটা 60 আর এটা 40, যোগ করলে কত হচ্ছে, 108 কিলোমিটার/আওয়ার। ওটাকে মিটার/সেকেন্ডে করতে গেলে এটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত পড়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে। তাহলে 530 মিটার/সেকেন্ড এর স্পিড পাচ্ছি, রিলেটিভ স্পিডটা। ক্লিয়ার। তাহলে রিলেটিভ স্পিডটা এটা আমি পেয়ে গেলাম। এবার কোশ্চেনে যেটা আমার বের করতে হবে, যখন একটা ট্রেন অপর ট্রেনকে পার করে, তার মানে কি এর যা দৈর্ঘ্য এই দৈর্ঘ্যকে পার করবে, তাহলেই তো টোটাল পার করবে একে অপরকে। তার টোটাল দূরত্ব যোগ করে দাও, এই 50 একে দিয়ে দাও, 600 আর 600 1200, তাহলে 1200 পেয়ে যাচ্ছি। আর এদের রিলেটিভ স্পিড কাজ করবে তখন যখন পার করতে যায়, তাহলে কত হয়ে যাবে, 30। তাহলে ভাগ করলে কত বাড়ে যাবে, 0 0 ক্যান্সেল আউট, তার মানে এটা 40, তার মানে 40 সেকেন্ডে তারা পার করে যাবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট নাম্বার 13-এর কোশ্চেনটা, স্টপেজ ছাড়া একটি ট্রেন 75 কিলোমিটার গড় গতিবেগে চলছে। এবার একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, এবার স্টপেজ সহ এটি 65 কিলোমিটার/আওয়ার গতিবেগে একই দূরত্ব অতিক্রম করে। ট্রেনের ঘন্টায় কত মিনিটের জন্য থামে, প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে আর কি, বোঝো। ফার্স্টে যখন স্পিড ছিল 75, তখন স্টপেজ নেয়নি, আবার স্টপেজ সহ নেই, তখন স্পিড গড়ে এটা থাকছে। তার মানে কি স্পিডের সঙ্গে স্টপেজ কানেক্টেড, যদি না দাঁড়াতো তাহলে সেম স্পিডে চলতো, অসুবিধা হতো না। দাঁড়িয়েছে বলেই তার স্পিডটা ব্রেক হচ্ছে, স্লো হচ্ছে, ওর জন্য গতিবেগ কমেছে। তার মানে কতটা কমেছে দেখো তো, কমেছে এখানে দেখতে পাচ্ছি 10 কমেছে, তাই না, 10 কমে গেছে। তার মানে 75 স্পিডের মধ্যে 10 কমে গেছে। এটা ঘন্টায়, তার মানে মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করে দাও। তো 15 দিয়ে কাটলে 4 বারে, 15 দিয়ে কাটলে 5 বারে, তো 5 দিয়ে কাটলে এটা 2 বারে, 4 দুগুণে 8। তার মানে সে 8 মিনিটের জন্য থেমেছে। এতটাই ইজি কোশ্চেন ছিল, কিন্তু টেকনিক্যালি ধরতে হয় ব্যাপারটাকে। নেক্সট নাম্বার 14 কি বলেছে দেখো, 9261 অপশন বলো কোনটা হবে। বলো অ্যান্সার করো, টাইম দিচ্ছে। 9261 দেখেই মনে হচ্ছে এটা অ্যান্সার হতে পারে, ঠিক আছে চেক করছি, ওটা অ্যান্সার হবে। বলছি লারা একটি ব্যাংকে 8,000 টাকা জমা করেছে, তাকে চক্রবর্তী সুদে বার্ষিক বলেছে 5%, 10% হারে দেয়। তাহলে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদ প্রদান করে 18 মাস পরে সে কত টাকা পাবে। দেখো ইন্টারেস্টটা বলেছে 10% বার্ষিক, তাহলে অর্ধবার্ষিকী করলে নিশ্চয়ই 5% পাবে। কত, 5% পাবে, বেসিক ব্যাপার। 5%-এর ফ্র্যাকশন বলে কত, 1/20, তাহলে 20 টাকা নিলে এটা নিশ্চয়ই 21-এ যাবে। আর 18 মাস মানে কি, এ একটা 6 মাস, এ একটা 6 মাস, এ একটা 6 মাস, তার মানে কতগুলো 6 মাসে ক্রিয়েট হচ্ছে, 3টে 6 মাস ক্রিয়েট হচ্ছে। তার মানে এটাকে কিউব করে দাও, কিউবের মতো কাজ করবে। তার এটা হচ্ছে 8,000 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 9261, 21-এর কিউব। তার মানে 8,000 টাকা ধার নিলে এই টাকা তাকে দিতে হবে। কোশ্চেনে কত আছে, এই 8,000 মানে প্রিন্সিপাল, এটা ধান, এটা এই জমা করেছে, ধান নয় জমা করেছে। তাহলে 8,000-এর ভ্যালু তো 8,000-ই আছে, চেঞ্জ হয়নি, তার মানে 1 গুণেই আছে, তাহলে এটাও চেঞ্জ হবে না, তাহলে এটাও 1 গুণে থাকবে, মানে এটাই অ্যান্সার হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে 14টা কোশ্চেন। ওকে, এবার লাস্ট কোশ্চেন এটা, কিন্তু এটা সম্পর্কে আমি একটু বলে দিই। ধরো কোনো ব্যক্তি ফার্স্টে A% ছাড় দিচ্ছে, পরে B% ছাড় দিচ্ছে, তাদের যে নেট ছাড়টা সে পাবে, সে নেট ডিসকাউন্টটা কি হয়ে যাবে,
এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। তো এইটা দেখে তোমরা অ্যান্সার করো, ঠিক আছে? এইটা দেখে অ্যান্সার করো। এইটা আমি HW রাখবো, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস আমি ডিসকাস করলাম, ডেলি বেসিসে ক্লাস পাবে, তবে রেকর্ডেড ফর্মে পাবে, কন্টিনিউ হবে জিনিসটা, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তো যারা নতুন আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ব্যাচ রিলেটেড আমি একটু দেখিয়ে দিই। আর সিআরপি একাডেমি যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই করে জয়েন করে নেবে, সমস্ত কিছু তোমাদের ওখানে প্রোভাইড করা হয়। আর ব্যাচ সম্পর্কে আমি একটু বারবার বলে দিই, কারণ হচ্ছে অনেকেই আছো ব্যাচের জন্য ইনকোয়ারি করো, একদম ডেডিকেটেডভাবে তোমরা একদম চ্যাপ্টার ওয়াইজ এখানে পাবে। বিগত বছরে এখানে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়েছো, আর চ্যাপ্টার ওয়াইজ এখান থেকে পাবে। পুরোটা ফুল কমপ্লিট কোর্স হবে। তোমরা 25 সেপ্টেম্বর থেকে এটা তোমাদের ক্লাস স্টার্ট হবে। যারা এখনও জয়েন করেনি অবশ্যই করে জয়েন করবে, এখনও কিন্তু হাতে অনেকটা সময় আছে। এমন একটা সময় চলে আসবে দেখা গেলো তখন হাতে সময় থাকবে না, তখন কিন্তু আর কোনো কিছু করেই লাভ নেই। এবারে ভ্যাকেন্সি তো দেখতেই পাচ্ছ, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আছে। ওকে, চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।